আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের প্রেমের কথা পেজটি লাইক করে আসো না প্লিজ। মিশুর ঘুম ভেঙে গেল আবারও। ও চোখ মেলে দেখলো মেঘালয় এখনো ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও বলল, মেঘমণি। মিশু শোনা, বলো। তুমি ঘুমোওনি? তোমাকে এই অবস্থায় রেখে কিভাবে ঘুমাই বলো? তোমার কেমন লাগছে এখন? মিশু একটু উঠে বসার চেষ্টা করলো। মেঘালয় ওকে উঠে বসতে সাহায্য করলো। মিশু উঠে মেঘালয়ের বুকে মাথা রেখে ওর গলা জড়িয়ে ধরলো দু হাতে। আস্তে আস্তে বলল, সারা রাত এভাবে বসে থাকবা? কয়টা বাজে? মেঘালয় ঘড়ি দেখে বলল, প্রায় 4টা। আমার কান্না পাচ্ছে মেঘ। মেঘালয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন মিশু? মিশু বলল, অনেক বাবা মায়ের থেকেও এরকম সেবা পায় না। আমি তো কখনোই পাইনি। আমার অসুখ হলে মাথায় পানি ঢেলে দেওয়ার মতো কেউ ছিল না। ছোট বোন তো তার মতো ব্যস্ত। আমার আম্মু তো অসুস্থ। আজ প্রথম কেউ আমার এভাবে সেবা করলো। সারা রাত বসে জলপট্টি দিলাম, পা টিপে দিলাম, মাথা মালিশ করে দিচ্ছ। এভাবে কেউ আমাকে ঔষধ খাওয়ায়নি। আমার অসুখ হলে নিজেই ঔষধ কিনে এনে তারপর খেতে হতো। মিশু আঁকড়ে ধরে আছে মেঘালয়কে। মেঘালয় বলল, তোমার সেবা করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে মিশু। আমি তোমাকে যত ভালোবাসি তত মনে হয় কম হবে। এত ভালোবাসো কেন মেঘ? তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, মাথায় আঘাত পেয়েছো। আজকে আবার বুকে লাথি দিয়েছি। সেদিন ট্রেনে কতগুলো হিংস্র আঁচড় দিয়েছি, কত আঘাত দিই আমি তোমাকে, অথচ তুমি আমাকে কত ভালোবাসো। মেঘালয় মিশুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, ভালোবাসলে বাসার মতোই বাসবো, যেন আমার প্রিয় মানুষটা লাইফে কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। আমি কি তোমার এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? মেঘালয় মিশুকে বুকে জড়িয়ে ধরে বলল, যোগ্যতা আমি বুঝি না, আল্লাহ তোমাকে পাইয়ে দিয়েছেন, এতে তার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সুখী তোমাকে পেয়ে, এটাই সব থেকে বড় কথা। তোমাকে আমার পাশে মানাচ্ছে কিনা সেটা আমার দেখার বিষয় না। মিশুর চোখে পানি এসে গেল। মেঘালয় বুঝতে পেরে ওর চোখ মুছে দিয়ে বলল, আমার শুধু একটাই চাওয়া, তোমার কাছে সবসময় আমার পাশে থেকো। কখনো যদি একটু আড়াল হও আমি পাগল হয়ে যাবো কিন্তু। মিশুর সুখে মরে যেতে ইচ্ছে করছে। এত ভালোবাসা পেয়েও কি কখনো আড়াল হওয়া যায়? জীবনটাই তো উৎসর্গ করা যায় এই মানুষটার জন্য। অজান্তে লাথি দিয়ে ফেলাটা খুব অপরাধ হয়ে গেছে। মিশুর খুব খারাপ লাগছে সেজন্য। কথাটা আরেকবার বলতেই মেঘালয় বলল, আমি ভুলে গেছি ব্যাপারটা, তুমি এখনো সেটা ভেবে কষ্ট পাচ্ছ। সরি মেঘমণি। একদম মন খারাপ করে থাকবে না, তোমার অসুখ তাড়াতাড়ি সেরে যাবে। তুমি আমার শরীর থেকে সমস্ত বিষ চুষে নাও। মেঘালয় শিউরে উঠল মিশুর কথায়। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। গায়ের লোম দাঁড়িয়ে গেল, চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অজান্তেই মেঘালয় এই পাগলিটাকে কতটা ভালোবেসে ফেলেছে। সেটা কেউ বোঝে? কখনো কি বুঝবে মেঘালয়কে কতটা ভালোবাসে? ওর মুখে হাসি ফোটাতে, ওকে একটু আনন্দ দিতে সবকিছু করতে রাজিও। মিশু কি জানে সে কথা? মিশু মেঘালয়ের কলার টেনে ধরে বলল, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ মেঘালয়, আমাকে পূর্ণ করে দিয়েছো তুমি। মিশুর জ্বর কমে যাচ্ছে আস্তে আস্তে। ভোর হতে শুরু করেছে। দুটো সুখী মানুষ একে অপরকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এ তো সুখের কান্না। বেলা বাড়তে বাড়তে মিশুর জ্বর কমে গেছে। মেঘালয় যেভাবে সেবা যত্ন করছে তাতে জ্বর ভালো না হয়ে উপায় আছে করা। নাস্তা করার পর সবাই বেরিয়ে পড়লো লালাখালের উদ্দেশ্যে। মিশু একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। আজকে ওদের মধ্যে বিদ্যাই সবচেয়ে বেশি বকবক করছে। ওর বকবকানি দেখে আরাফের বিরক্ত লাগছে ভীষণ। যে মানুষটা সারাক্ষণ অনবরত বেয়াদব, মূর্খ এইসব বলতে থাকে, তার উপর বিরক্ত হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। ওর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আজ রাতেই ঢাকায় ফিরবে ওরা। সবাই মিলে একসাথে গাড়িতে যাওয়া কষ্টকর হয়ে যায়। সেই জন্য মেঘালয় বাসার ড্রাইভারকে ফোন দিয়ে সিলেটে চলে আসতে বলল। মিশু আজকে বাসে যেতে চাচ্ছে। ড্রাইভার এসে গাড়ি নিয়ে যাবে আর ওরা বাসেই যাবে ঠিক করে ফেলল। আরও একটা দিন থেকে যেতেও, কিন্তু মিশুর শরীর ভালো না হয় আর মেঘালয়ের কনসার্ট থাকায় আজকেই যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। লালাখালে গিয়ে নৌকায় করে পুরোটা ঘুরে এলো ওরা। এক জায়গায় নেমে চা বাগানে যাওয়া হলো। মিশু বাদে বাকিরা সবাই ঝাঁপাঝাঁপি করে গোসল করলো আর ও নৌকায় বসে থেকে দেখল। লালাখাল থেকে বিকেলের দিকে রওনা দিল ওরা।
সিলেটে পৌঁছে খাবার খেয়ে নিয়ে বাংলোয় ফিরল। মিশুর আবার জ্বর এসে গেছে, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিছু ঔষধ নিল মেঘালয়। বেরিয়ে এসে মার্কেটে ঘোরাঘুরি করে মিশুকে অনেক কিছু কিনে দিল। মিশু একদম চুপসে গেছে। জ্বর আর মাথা ব্যথার জন্য ও চুপচাপ হয়ে গেছে অনেক। মিশুর বারবার মনে পড়ছে মেঘালয়ের সাথেও দেখা হওয়ার পর যেদিন নেভারল্যান্ডে যাওয়া হয়েছিল সেদিনটার কথা। সেদিনও ওর শরীরে জ্বর ছিল। বাংলোয় ফিরে বসে বসে চা আড্ডার সাথে সূর্যাস্ত উপভোগ করলো ওরা সবাই। সন্ধ্যার পর আজকেও কাঠঘড়িতে আগুন লাগিয়ে বসে গল্প করা হলো। মিশুকে ছাড়া সব কিছুই কেমন যেন নিরামিষ লাগে, কোথাও যেন এতটুকুও আনন্দ নেই। আগের দিনগুলোতে যেমন আনন্দ হয়েছিল আজকে সেরকম হচ্ছে না। মিশুর অসুস্থতার প্রভাব সবার মাথায় ছড়িয়ে পড়েছে। ঢাকায় ফিরেই একজন ভালো ডাক্তার দেখাতে হবে ওকে। নিশ্চয়ই অন্য কোনো রোগের উপসর্গ এটা। রাতে খাওয়া দাওয়ার পর মিশুর মাথায় তেল মালিশ করে চুল বেঁধে দিল মেঘালয়। ওকে এখন খুব আনমনা দেখাচ্ছে। মেঘালয় যত্ন করে ওর গা মুছে দিল, গায়ে লোশন মেখে জামা কাপড় পরিয়ে দিল, হালকা সাজগোজও করিয়ে দিল। মিশু শুধু মুগ্ধ হয়ে দেখছে একটা মানুষের ভালোবাসার ধরন আরও কত রকমের হতে পারে। বাসে মিশু ও মেঘালয় একসাথে বসলো। পূর্ব ও রোদ একসাথে বসেছে। বিদ্যার সাথে সায়ান ছাড়া আর কারোরই ভাব হয়নি, তাই বিদ্যাকে সায়ানের পাশেই বসিয়ে দেওয়া হয়েছে। আরাফ একাই বসে হেডফোনে গান শুনতে লাগলো। পুরোটা রাস্তা মিশু মেঘালয়ের কাছে মাথা রেখে ঘুমালো। মেঘালয় ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিশু যতক্ষণ ঘুমিয়েছে মেঘালয় ওর মাথাটা নিজের কাঁধে নিয়ে মাথা টিপে দিয়েছে ওর। মাঝপথে গাড়ি থামলে মেঘালয় মিশুকে রীতিমতো কোলে তুলে নেওয়ার মতো দু হাতে তুলে ধরে বাস থেকে নামালো। হাত ধরে বাথরুমে নিয়ে যাওয়ার সময় লোকজন হাঁ করে দেখছিল। রেস্টুরেন্টে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম। মহিলাদের ওদিকে ছেলেদের ঢোকার নিয়ম নেই। মেঘালয় মিশুকে রোদের হাতে তুলে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইল। ওর বন্ধুরা অবাক হয়ে দেখছিল এই মেঘালয়কে। এরকম করেও কেউ কাউকে ভালোবাসতে পারে? মিশু ছাড়া মেঘালয় যেন একদম বাঁচতেই পারবে না। মিশু বাথরুম থেকে বেরিয়ে এলে মেঘালয় আবারও ওর হাত ধরে নিয়ে এসে মিশুর মুখ ধুইয়ে দিল। পুরো রেস্টুরেন্টের লোকজনের দৃষ্টি এখন মেঘালয়ের উপর। সবাই মুগ্ধ হয়ে দেখছে। সেদিকের কোনো ভ্রুক্ষেপে নেই। মিশুর শরীর দুর্বল, ও একা একা সব করতে পারবে না, এটাই মেঘালয়ের কাছে সবচেয়ে বড় ব্যাপার। মিশু মুখ ধুয়ে এসে টেবিলে বসল। খাবার এসে গেলে সবাই নিচু হয়ে খেতে লাগলো, আর মেঘালয় নিজে খাওয়া বাদ দিয়ে মিশুকে তুলে খাওয়াতে লাগলো। পূর্ব বলল, মিশু অসুস্থ না হলে তো আমরা বোধহয় বুঝতেই পারতাম না মেঘালয় ওর এত কেয়ার করে। মেঘালয় কারো কথাই মনোযোগ দিয়ে শুনল না। ও মিশুকে তুলে খাওয়াতে লাগলো। মিশু জ্বরের প্রকোপে খেতেই পারছে না, খাবার গিলছে একটু একটু করে। মেঘালয়কে খেতে বললে ও দুবার মুখে দিল শুধু। পাশেই শোকেসে মিষ্টি সাজিয়ে রাখা দেখে মিশু বলল, আমি মিষ্টি খাবো। মেঘালয় গিয়ে 1 কেজি মিষ্টি এনে দিল ওকে। মিশু এক বসাতেই হাফ কেজি তুলে তুলে খেল, কাউকে একটাও দিল না। মেঘালয় অনেক খুশি হয়েছে। যাক, তবুও তো পেট ভরা থাকবে। মিশুর যে মিষ্টি এত পছন্দ সেটা ওর জানা ছিল না। মিষ্টি পেলে মিশু সব কিছু ভুলে যায়। খাওয়া শেষ করে মেঘালয় ওকে হাত ধরে নিয়ে আবারও গাড়ির দিকে পা বাড়ালো। একজন লোক বলে উঠল, দুনিয়াতে আর কোনো বোধ হয় বউ নাই, হায় রে প্রেম। কথাটা সবার কানে এসে লাগলো। দুজন লোক হাসাহাসি করছে। মেঘালয় সেদিকে ভ্রুক্ষেপ করল না। কারো কথায় ওর কিচ্ছু যায় আসে না। কিন্তু আরাফ গিয়ে লোকটার কলার টেনে রীতিমতো খারাপ অবস্থা করে ফেলল। পূর্ব ও সায়ান ওকে টেনে ধরে বাসে গিয়ে নিয়ে তুলল, নয়তো লোকটা নির্ঘাত আরাফের হাতে মাইরি খেত। বাসে উঠে মিশু বলল, তুমি সব সময় আমার এত কেয়ার করো, এরকম পাগলামি কেন করো বলো তো? লোকজন তাকিয়ে থাকে। তুমি অসুস্থ আর আমি তোমাকে ছেড়ে দিয়ে চুপচাপ ভাত গিলবো? সেটা আমাকে দিয়ে হবে না। কে কি বললো দেখার বিষয় না আমার। আমাদের সমাজে এরকম দেখলে লোকজন হাসাহাসি করবে, বোঝো না? করুক, আমি প্রেমে নতুন ইতিহাস রচনা করে যাব। দেশে লোকেরা হাসলে, যে দেশে লোকজন কেউ কারোর দিকে তাকায় না, সেই দেশে গিয়ে তোমাকে নিয়ে থাকবো। মিশু হাসিতে ঢলে পড়ল। মেঘালয়কে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথে মিশতে মিশতে বড় হয়ে যাচ্ছি, আর তুমি আমার সাথে থেকে থেকে মিশুর মতো বাচ্চা হয়ে যাচ্ছ। মেঘালয় মিশুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানি না রে, আমার কেবলই মনে হচ্ছে পুরো দুনিয়া চলে যাক, শুধু তুমি থাকো, আর কাউকে লাগবে না আমার। তুমি সত্যি পাগল হয়ে গেছো মেঘমণি। মিশু ওর বুকে মাথা রেখে হেসে কোটি কোটি। বাসের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকার বাসে কিছুক্ষণের মধ্যেই নীরবতা নেমে এলো। সবাই ঘুমিয়ে পড়েছে। বাস নিস্তব্ধ।
দু একটা জানালা খোলা, সেগুলো দিয়ে শিরশিরে বাতাস আসছে। মিশু চাদর গায়ে দিয়ে মেঘালয়ের বুকে মাথা রেখে বসে আছে। অন্ধকারে মেঘালয়ের মুখটাও দেখা যাচ্ছে না। মিশু ওর মুখটা ধরে বলল, এত ভালোবাসলে আমি তো হুট করে হারিয়েই যাব। মেঘালয় ওর মুখের উপর হাত দিয়ে বলল, এইসব ফালতু কথা আর একবার বললে আমি তোমাকেই খুন করে ফেলবো। মিশু আবারও হেসে উঠল। মেঘালয় সত্যিই পাগল হয়ে গেছে। কেমন ছেলে মানুষই করছে। প্রেমে পড়লে সবাই বুঝি এরকম পাগল হয়। মিশু অন্ধকারের নিচু হয়ে ঠোঁট দিয়ে মেঘালয়ের ঠোঁট স্পর্শ করল। দুদিন পর আজ মেঘালয়ের কনসার্টে সবাই মিলে চলে এসেছে। এক সারিতে মিশু, পূর্ব, সায়ান, আরাফ, দুপুর, নিখিল আর রোদ সবাই বসেছে। সবাই মিলে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যেন ছোট্টবেলা থেকে একসাথে আছে ওরা সবাই। মিশুর সাথে সবার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই দুদিন তো দুপুর আর রোদ মিশুর মাথায় পানি ঢেলে দেওয়া থেকে শুরু করে রান্না, খাওয়ানো সব কাজে মেঘালয়কে সাহায্য করেছে। যদিও মিশুর জন্য মেঘালয় একাই যথেষ্ট। ঢাকায় ফিরে ডাক্তার দেখিয়ে ভালো ঔষধ খেয়ে মিশু একদম সুস্থ হয়ে গেছে। এই দুদিন মেঘালয় সবসময় ওর সাথেই বাসায় ছিল। নিজে তুলে খাইয়েছে, সবসময় খেয়াল রেখেছে মিশুর দিকে। রিহার্সেলে মাত্র একবার গিয়েছিল। একবার রিহার্সাল করে কিভাবে গান গাইবে এটা নিয়ে সবাই খুব টেনশনে ছিল। গ্যালারি ভর্তি দর্শক দেখে মিশুর মুখ হা হয়ে গেল। মেঘালয়কে অনেকেই চেনে, সবাই ওর সাথে কথা বলছিল। মিশু শুধু দূর হতে খেয়াল করছিল ওকে। আজকে মেঘালয়কে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ইচ্ছে করে গিয়ে একটু ছুঁয়ে দেখি। প্রোগ্রাম শুরু হয়ে গেল। মেঘালয় স্টেজে উঠেই সর্বপ্রথম মিশুর দিকে তাকালো। মিশু ক্রমাগত উত্তেজিত হয়ে উঠছে। বারবার সায়ানের হাত চেপে ধরছে ও। সায়ান মিশুর মুগ্ধ মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। ছল ছল করছে ওর চোখ। মেঘালয় গান গাইতে আরম্ভ করলো। কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। ও কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। মিশু মুগ্ধ হয়ে শুনছিল ওর গান আর গানের লিরিক্স। কেবলই মনে হচ্ছিল কথাগুলো ওকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। মেঘালয় গভীর আবেগ নিয়ে গানটা গাইছে। মিশুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সায়ান বুঝতে পেরে একবার মুছে দিল ওর চোখ। মিশুর দিকে তাকিয়ে বলল, মিশু, মেঘালয়ের মাঝে এত মায়া কেন সায়ান ভাইয়া? সেটা আমিও ভাবি। মেঘালয় এই মুহূর্তে গাইছে। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই, নিজের মুখে আয়না দু লাগছে অসহায়। মিশু কেঁদে ফেলল এবার। সায়ানের হাত চেপে ধরে চোখ বন্ধ করে রইল। সায়ান মিশুকে বাধা দিল না, ও চুপ করে রইল। মেঘালয়ের কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। প্রথমে টিএসসিতে হওয়ার কথা ছিল, এখন প্রোগ্রাম হচ্ছে মিউজিয়ামের অডিটোরিয়ামে। পুরো গ্যালারি ভর্তি দর্শক, সবাই স্তব্ধ হয়ে গান শুনছে। গান যেন নয়, মেঘালয়ের কণ্ঠে আবেগের স্রোত নেমেছে। এই গানটা শেষ করে মেঘালয় অন্য আরেকটা গান ধরল। এবার উকিল মুন্সির আমার গায়ে যত দুঃখ সয় গানটা আরম্ভ করলো। কিন্তু ওর গানের রাগিনীর টানটা শুনে ভেতরটা কেঁপে যাওয়ার মতো অবস্থা হলো। বারি সিদ্দিকী যেভাবে রাগিনীতে সুর দিয়েছেন, মেঘালয় ঠিক সেইভাবে দম বন্ধ করে টান দিল। শুনে কেমন যেন বিষণ্ণতা ছেয়ে যায় ভেতরে। গানটা শেষ করার পর মিশু চোখ মেলে খেয়াল করে দেখল মেঘালয়ের চোখে জল। মিশুর ইচ্ছে করছিল ছুটে গিয়ে মেঘালয়ের পাশে বসে ওর চোখ মুছে দিতে। শান্ত হয়ে ও বসে থাকার চেষ্টা করে পারল না। সায়ানের বাহু চেপে ধরে রইল শক্ত করে। এরপর আরো দুটো গান গাইল মেঘালয়। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা গানই আলাদা রকমের। একই কণ্ঠে 4 রকমের গানের সুর দিয়ে গ্যালারি মাতিয়ে তুলল মেঘালয়। শেষের গানে তোর চাঁদে যাওয়া হলো না, তোর ফর্সা হওয়া হলো না, গানটা বেশ জমে উঠল। মেঘালয় নেমে আসার পর ছেলে মেয়েরা ওর সাথে গিয়ে ছবি তুলতে লাগলো। মেঘালয় 2 মিনিট ছবিতে পোজ দিয়ে হাঁফিয়ে উঠল।
এইসব সেলিব্রিটি টাইপের কাজকর্ম ওকে দিয়ে হবে না, ওকে দিয়ে শুধু ভালোবাসাবাসি হবে। দ্রুত হল থেকে বেরিয়ে শায়ানকে ফোন দিয়ে বলল মিশুকে নিয়ে বাইরে বের হতে। মিশু বাইরে আসতেই করিডোরে মেঘালয়কে দেখতে পেল। মেঘালয় ওর হাত ধরে ওকে নিয়ে একটা গ্যালারিতে ঢুকে গেল। সবাই প্রোগ্রামে গান শুনতে ব্যস্ত। মেঘালয় মিশুর চোখ মুছে দিয়ে বলল, মিশু বলল, তোমাকে ওরকম ফর্মাল ভাবে দেখে আমার বুকের ভিতরটা কেমন কেমন যেন করছিল। মেঘালয় আচমকা জড়িয়ে ধরল মিশুকে। মিশুও শক্ত করে হাতের বাঁধনে ওকে ধরে ফেলল। ছেড়ে দেওয়ার পর আশেপাশে তাকিয়ে মিশু বলল, ভাগ্যিস এখানে কেউ নেই। তুমি এমন পাগল কেন বলো তো? যদি কেউ দেখে ফেলতো তাহলে তো নির্ঘাত মিডিয়ায় চলে যেত, আর সোশ্যাল মিডিয়ায় মাতামাতি শুরু হয়ে যেত। মেঘালয় বলল, আমি কখনো আর গান গাইবো না, কখনো কিছু করবো না। লোকজন যেন আমাকে না চেনে। আমি সাধারণ একটা মানুষ হয়ে বাঁচতে চাই। মিশু অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারি না। যখন তখন তোমার সাথে কথা বলতে পারবো না, দেখতে পারবো না, ছুতে পারবো না। লোকজন সেলিব্রিটি কাতারে ঢুকে দিয়ে সেসব নিয়ে মজা নেবে। সেলিব্রিটিরা স্বাধীনতার প্রেমও করতে পারে না। আমি চাই না এই সুনাম, আমি চাই না এই যশ, আমি কিচ্ছু চাই না। মিশু হেসে ফেলল। মেঘালয় সত্যি পাগল হয়ে গেছে। ও হাসতে হাসতে বলল, এরকম বলে কি হবে? আমি তো চাই তুমি অনেক বড় হও। হুশ, আমার লাগবে না সব। আমি তোমাকে নিয়েই থাকতে চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, এই প্রখর আত্মমর্যাদাবোধ সম্পন্ন নিলয়ের এই কি হলো? সে প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গেছে। তার মেঘালয় মিশুকে কাছে টেনে নিয়ে বলল, আমি প্রেমে নতুন ইতিহাস রচনা করে যাবো বলেছি না? রোমিও জুলিয়েটের মতন আমাদের প্রেম কাহিনী লোকে জানবে। যাও, অত লাগবে না। তুমি এখন পাগলামি ছাড়ো। এমন সময় একজন লোক এদিকে আসায় মেঘালয় মিশুকে ছেড়ে ছিটকে সরে দাঁড়ালো। লোকটি কাছে এসে বলল, আরে মেঘালয় না। তারপর ভ্রু কুচকে মিশুর দিকে তাকালো। মেঘালয়ের সাথে দুটো কথা বলেই লোকটি চলে গেল। মিশু বলল, এখানে আমার সিসি ক্যামেরা লাগানো নেই তো। থাকলে থাকবে। আমার বউকে আমি যখন খুশি তখন ভালোবাসবো, তাতে কার কি? মিশু হো হো করে হেসে উঠল। মেঘমণি, শীঘ্রই আমাকে পাগলের ডাক্তারি শিখতে হবে মনে হচ্ছে। তুমি আমার মিসি রাদি, তুমি একটা করে ডোজ দিলেই হবে। মিশু হাসতে হাসতে বলল। আমি মিশির আলী? মেঘালয়ের ইচ্ছে করছে মিশুকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো আদর করে দিতে, কিন্তু পারছে না কিছু করতে। ওর মাথা গরম হয়ে উঠেছে, রাগ হচ্ছে কোনো এক অজানা কারণে। মিশুর হাত ধরে ওকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বের হওয়ার সময় মিশুর হাত ছেড়ে দিয়ে ওর পাশে হাঁটতে লাগলো। ব্যাগ নিচে রেখে যেতে হয়েছিল। মিশু ব্যাগ নিচ্ছিল আর মেঘালয় দাঁড়িয়ে থেকে রাগে ফুঁসছিল। সেখানে বসে থাকা গার্ডরা মেঘালয়কে কিছু জিজ্ঞেস করতেও রেগে রেগে উত্তর দিচ্ছিল। মিশু বুঝতে পারছে না মেঘালয়ের এত রাগ কোথা থেকে আসলো। বাইরে বের হয়ে রাস্তায় চলে এলো ওর সোজা। মিশু ওর পাশে দাঁড়িয়ে আছে, অথচ ওর হাত ধরতে পারছে না। ভেবে মেঘালয়ের রাগে লাল হয়ে গেল। মিশু শুধু হো হো করে হাসছে। একটু আগে স্টেজে ফর্মাল ড্রেসে গান গাওয়া মেঘালয় আর এই মেঘালয়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। ওই মেঘালয় একজন জাস্ট আর্টিস্ট, আর এই মেঘালয় একজন প্রেমিক। মিশু হাসছে আর ওর পাশে হাঁটছে। মেঘালয় হাইওয়ের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলার পর বলল, শালার ড্রাইভার এখন মোহাম্মদপুরে। মিশু হাসতে হাসতে বলল, তোমার হয়েছে কি হঠাৎ বলো তো? এরকম পাগলামি কেন করছো? আমাকে পাগলা কুত্তা কামড়িয়েছে? জলতঙ্ক হয়েছে? না না, আমার রোগের নাম মিশু আসক্তি। মানুষের যেমন মাদক আসক্তি হয়, তেমন সেরকমই মিশু আসক্ত হয়ে পড়েছে আমি। আমার এখন নেশার দ্রব্য লাগবে। যারা নেশাখোর তারা নেশার দ্রব্য না পেলে এরকম পাগল হয়ে ওঠে। মিশু আবারও হেসে উঠল। মেঘালয়কে চিনতে ওর সত্যি খুব কষ্ট হচ্ছে। মেঘালয় মাথায় হাত দিয়ে আশেপাশে তাকাচ্ছে। হাইওয়েতে প্রচুর ভিড়। এই কোলাহলময় জায়গায় একদমই ওর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না এসব। ও মিশুর দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় যেতে চাও এখন? কোথায় বলতে? আমাকে কোথায় নিয়ে যেতে চাও? মেঘালয় দু হাতে মাথা চুলকাতে লাগলো। আজকে ওর কনসার্ট, আর সেখানে বাইরে দাঁড়িয়ে এরকম পাগলামি কেন করছে বুঝে উঠতে পারছে না মিশু। মেঘালয় ঠিক আছে তো? পাগলামি করছে ভীষণ। মিশু চুপচাপ দাঁড়িয়ে এসব ভাবছে। মেঘালয় সামনে তাকিয়ে বলল, ওটা বঙ্গবন্ধু মেডিকেল বিদ্যালয় না? হ্যাঁ, কেন? আসো মেডিকেলে যাব। মিশু থতমত খেয়ে গেল।
মেঘ, তুমি ঠিক আছো? মেডিকেলে কেন যাবা? মর্গে যাব, মর্গে। মেডিকেলে মানুষ কেন যায়? অসুস্থ হলে যায়। আমি এখন অসুস্থ হয়ে গেছি, তাই আমাকে যেতে হবে। মিশুর এখন চিন্তা হচ্ছে মেঘালয়ের জন্য। এরকম পাগলামিও কেন করছে আজকে? কোথাও কোনো সমস্যা হয়নি তো? মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে রইল ও। মেঘালয় জিজ্ঞেস করলো, মেডিকেলে যাব না? আজব তো, মেডিকেলে গিয়ে আমরা করবোটা কি? আচ্ছা, তাহলে যেতে হবে না, আমি একাই যাব। মেঘালয় একটা রিক্সা ডেকে বলল। মামা, শিল্পকলায় যাবেন? তারপর রিক্সায় উঠে পড়ল। মিশু থতমত খেয়ে সাথে রিক্সায় উঠে পড়ল। মেঘালয় বলল মেডিকেলে যাবে, আবার রিক্সাকে বলল শিল্পকলায় যাবে। কি হচ্ছে ওর ভেতরে? এত রেগে আছে যে কিছু জিজ্ঞেস করাও যাচ্ছে না। মিশু শুধু চুপচাপ চেয়ে আছে ওর দিকে। মেঘালয়ের চোখ রাগে লাল হয়ে উঠেছে। রিক্সাকে দ্রুত যেতে বললে উনি খুব দ্রুত চালাতে লাগলেন। রাস্তার এপাশে অসংখ্য ফুলের দোকান। মেঘালয় এক গাদা ফুল কিনে নিল সেখান থেকে। মিশু ওর আচরণে অবাক হয়ে যাচ্ছে। মেঘালয় আবারও এসে রিক্সায় উঠে রাগে ফুঁসতে লাগলো। রিক্সা শিল্পকলা এসে থামলে ও ভাড়া মিটিয়ে দিয়ে মিশুকে নিয়ে ভেতরে ঢুকলো। লিফটের ভেতর মিশুকে কাছে টেনে নিয়ে এত জোরে বুকে চেপে ধরল যে মিশুর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। এবার বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে মিশু। মেঘালয় কি সত্যি কোনো সমস্যায় ভুগছে? লিফট থেকে বেরিয়ে একজনকে কল দিতেই গ্যালারির দরজা খুলে একজন মহিলা বের হলেন। মেঘালয়ের মায়ের মতোই দেখতে উনি। মেঘালয়কে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, তোর কনসাল্ট কেমন হলো? কনসার্টের গুল্লি মারো, আমি ছেড়ে দেবো সব। উনি অবাক হয়ে একবার মিশুর দিকে তাকিয়ে মেঘালয়কে বললেন, মাথা খারাপ হয়েছে তোর? এইরকম দেখাচ্ছে কেন তোকে? গাড়ির চাবিটা দাও তো। চাবি দিচ্ছি, কিন্তু বলবি তো কি হয়েছে? আমার এই শহরে একদমই দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, কোন দেশে গেলে কেউ আমাদেরকে তাকাবে না বলো তো? উনি অবাক হয়ে বললেন, এটা কেমন কোয়েশ্চেন মেঘ? লোকজন তোর দিকে কেন তাকাবে না? তুই যেখানেই যাবি সেখানেই লোকজন তোর দিকে তাকাবে। কি হয়েছে বলবি? চাবি চেয়েছি, চাবিটা দাও। আমাদের শালা ড্রাইভার এখনো বাড়িতে। বারবার বলেছি তাড়াতাড়ি এসে থাকতে, সে এখনো আসেনি। চাবি কি দিবা নাকি চলে যাব? মহিলাটি থতমত খেয়ে ভেতরে ঢুকে ব্যাগ থেকে চাবি বের করে এনে মেঘালয়ের হাতে দিলেন। বললেন, ভেতরে আয়, মিটিং হচ্ছে আমাদের। মিটিংয়ের গুল্লি মারি? আমি এমন এক জায়গায় চলে যাবো যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ না। তাহলে জঙ্গলে যা। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। এবার জঙ্গলেই চলে যাব, অসামাজিক হয়ে যাব। আর এই যে মেয়েটাকে দেখছো, এটা আমার বউ। সময় পেলে তোমার বাসায় নিয়ে যাব। আজকে সময় নেই। বউ? হ্যাঁ, আমার জিন্দগি ওলট পালট করে দিয়েছে মেয়েটা। ওর ভয়েস খুব মিষ্টি। তুমি ওকে গান শেখাবা, ও গান গাইবে, আর আমি সব কিছু ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হয়ে যাব। হঠাৎ এই হচ্ছে কেন? আর তুই কেন এরকম বিক্ষিপ্ত হয়েছিস আমাকে বল তো। সেলিব্রিটি অন মাই ফুট। ফালতু লাগছে লাইফটা। যেখানে কেউ চেনে না সেখানে গিয়ে আরামে বসবাস করব। মহিলাটি কি ভাবলেন কে জানে। উনি মিশুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মেঘের কি হয়েছে বলো তো? ও এরকম কেন করছে? অদ্ভুত আচরণ, এরকম কখনো দেখায়নি ওকে। মিশু চিন্তিত মুখে বলল, আমি তো জানি না, নিজেও বুঝতে পারছি না হঠাৎ এরকম কেন করছে। আচ্ছা, আমার বাসায় এসো, তখন আলাপ হবে। মেঘালয় রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাবে, ওকে রাগিও না। মিশু ঘাড় বাঁকিয়ে আচ্ছা বলল। মেঘালয় সেখান থেকে চলে এলো। মিশু থতমত খেয়ে চলে এলো ওর পিছু পিছু। মেঘালয় বলল, উনি আমার মেজো খালামণি। মিশু কোনো শব্দ করল না। মেজো খালামণি খুব ভালো মনের আর মিশুক মানুষ, সেটা ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে। কিন্তু মেঘালয় হঠাৎ এমন আচরণ কেন করছে? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে মিশুর। মেজো খালামণির সাথে একটু ভালো মতো দেখা করিয়ে দিলেও তো পারত। খুব দ্রুত গাড়ি চালালো মেঘালয়। গাড়িতে একটাও কথা বলল না মিশুর সাথে। মিশু কিছু জিজ্ঞেস করল না, শুধু হাঁ হয়ে দেখছিল মেঘালয়ের অদ্ভুত রূপটাকে। বাসায় ফিরে গাড়ি থেকে নেমে কোলে করে মিশুকে রুমে নিয়ে এলো। মিশু চোখ বড় বড় করে মেঘালয়কে দেখছে। ওকে বিছানায় জোরে ছুঁড়ে ফেলে দিয়েই দু হাতে মিশুর গলা টিপে ধরে বলল, আজকে তোকে তো আমি খুন করেই ফেলবো। এত জোরে গলা টিপে ধরায় মিশুর জিভ পেরিয়ে এলো। মেঘালয় কি সাইকো হয়ে গেল হঠাৎ করে? এরকম কেন করছে বুঝে আসছে না কিছুতেই। দু হাতে গায়ের জোরে মিশুর গলা টিপে ধরেছে যে আর একটু হলে মরেই যাবে মিশু। মিশু দু হাত দিয়ে মেঘালয়ের হাত ছাড়ানোর চেষ্টা করল। মেঘালয় নিজে থেকে হাত ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। মিশুর গলায় এত জোরে টিপে ধরেছিল যে দাগ হয়ে গেছে। মিশু নিজের গলায় হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো।
মেঘালয় মিশুকে এক হাতে বুকে টেনে নিয়ে আরেক হাতে ওর গলায় হাত বুলিয়ে দিল। মুখটা করুণ করে বলল, ইস, দাগ বসে গেছে, খুব ব্যথা পেয়েছো তাই না? মিশু অবাক হয়ে গেছে একদম। গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আবার জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছে কিনা। হে কেমন আচরণ! মেঘালয় মিশুর গলায় ঠোঁট রেখে গভীরভাবে চুমো দিল। অনেকক্ষণ ওকে বুকে চেপে ধরে থাকার পর ছেড়ে দিয়ে মেঘালয় একটু শান্ত হলো, কিন্তু ওর চোখে মুখে এখনো রাগ। মিশুর চোখে পানি এসে গেছে। ও জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার মেঘ? আমাকে কেন মেরে ফেলতে চাইছো? মেঘালয় মিশুর হাত ধরে বলল, তুমি কেন শায়ানের হাত ধরে বসেছিলে? শায়ান কেন তোমার গাল ছুঁয়ে দিল? মিশু একটু বেশি অবাক হলো। মেঘালয়কে সত্যিই চিনতে পারছে না ও। সায়ান ওর সবচেয়ে ভালো বন্ধু, একটু হাত ধরলে কি হয়েছে তাতে? আর তাছাড়া মিশুর কিংবা সায়ানের কারোই অন্য কোনো লক্ষণ ছিল না। ওরা একে অপরকে ভাই বোনের মতো দেখে। মেঘালয় কি সেটা জানে না? মেঘালয় বলল, তুমি জানো না, তোমাকে আর কেউ টাচ করলে আমি সহ্য করতে পারি না। ওর হাত ধরে বসেছিলে, ওর বাহু ধরেছিলে শক্ত করে। ও তোমার গাল ছুঁয়ে দেবে কেন? বের হওয়ার সময় তোমার কাঁধে কেন হাত রাখবে ও? মিশু বলল, মিশু বলল, সায়ানের তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ও তোমার বন্ধু, আমার ভাইয়ের মতো।
সায়ান হেডফোনে গান শুনছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাসের ভেতর রাতের নীরবতা। অন্ধকার বাসে কারো কোনো সারা শব্দ নেই। এলোমেলো হাওয়া আর এই রাতের জার্নির মাঝে কি যেন একটা আছে। খুব মন কেমন করছে ওর। দীর্ঘ সময় ধরে একা একা আছে। গার্লফ্রেন্ডটা সেই যে চলে গেল, এরপর আর কারোর সাথেই বন্ধুত্বও হয়নি। এতদিন তো বেশ ভালোই কেটেছে। আজ কেন যেন ইচ্ছে করছে কাউকে একটু ভালোবাসি বলতে। একটু খুনসুটি হয় না কতদিন। বুকটা মোচড় দিয়ে উঠেছে। একাকিত্ব ভর করেছে এসে। ও এক মনে গান শুনতে লাগলো। একটা গানও ভালো লাগছে না। একটার পর একটা গান বদলাচ্ছে। আরাফ ওর অস্থিরতা দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি। গঞ্জিকে খাবি? তোর ফাজলামো করিস না তো, ভালো লাগছে না। বিড়ি ধরাতে পারলে ভালো হতো। প্রেম করতে মন চাচ্ছে? সায়ান হেডফোন খুলে রেখে বলল, বুঝলি কেমনে? আমার খুব একা একা লাগছে দোস্ত। কতদিন কেউ কেয়ার করে না। এই যে জার্নি করছি, একজন যদি ফোন দিয়ে বলতো একটু সাবধানে যাও, এই লাইনটাকে খুব মিস করছি। আরাফ হেসে বলল, মিশুর মতো কাউকে পেলে তোর জন্য চেষ্টা করে দেখতাম। বিদ্যা? আরাফ রেগে গিয়ে বলল, ওই নেকা মেয়েটা প্রতি সেন্টেন্সে তোকে বেয়াদব বলবে। ওরকম মেয়ের দরকার নেই কোনো। সায়ান হাসল। সেই যে সিলেটে বিদ্যার সাথে পরিচয় হলো, এরপর আর কখনোই দেখা বা কথা হয়নি। ঢাকায় আসার পর ওকে ওর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আসার পথেও মেয়েটা অজস্রবার বেয়াদব বলেছে ওকে। ভাবলেই হাসি পায়। জগতে অদ্ভুত প্রজাতির কিছু মেয়ে আছে। আরাফ বলল, এক কাজ করতে পারিস। কি কাজ? প্রেম কর একটা। আবার? নেরা, একবার বেলতলায় যা, এটা সত্য। কিন্তু একবার বেল পড়েছে বলে আবারও পড়বে এমন কোনো কথা নাই, বুঝলি? সায়ান হেসে বলল, আমাকে তো তোর নারা মনে হয়। বাই দ্য ওয়ে, প্রেমিকা পাবো কই? সব তো ভোগ কোক। চোখ দুটো খুলে খোঁজ, বন্ধ করে খুঁজলে তো পাবি না। সব সময় সার্চিং মুড অন রাখ। চিরুনি অভিযোগ নেমে পড়। তুই তো 2 বছর যাবৎ সিঙ্গেল, একেবারে রেকর্ড করে ফেললি। তুইও এবার একটা প্রেম কর। দুই বন্ধু হেসে উঠল একসাথে। এই বিষয়টা নিয়ে দুজনে কথা বলতে লাগলো। ওদের পেছনের সিটে রোদ ও পূর্ব কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। পাশের সিটের সামনে নিখিল ও দুপুর, আর তাদের পেছনের সিটে মিশু আর মেঘালয়। এরকম সুন্দর জুটির সাথে এই দুটো অভাগাকে নিতান্তই হাস্যকর দেখাচ্ছে। ওদের কষ্ট হবে না কেন? মিশু হেসে লুটোপুটি খাচ্ছে মেঘালয়ের বুকের উপর। ওর হাসির শব্দ এই সিট থেকেও শোনা যাচ্ছে। এদিকে নিখিল ও দুপুর ফিস ফিস করে প্রেম করছে। না চাইলেও চোখ কান একটু হলেও শুনতেও দেখতে পায়। মনটাকে কতক্ষণ ধরে রাখা যায়? হিংসে না হলেও হতাশা আর একাকিত্ব মুহূর্তের জন্য হলেও ভর করে। দুই বন্ধু মিলে এইসব নিয়েই কথা বলেছে। সায়ান মনের সার্চিং মুড অন করে দিয়েছে। মেয়ে খুঁজতে কতদিন লাগে কে জানে। তারপর আবার তার পেছনে ঘোরাঘুরি, প্রেম হওয়া, উফ কত দেরি। এমন সময় বাসটা থেমে গেল হঠাৎ। একটা কাউন্টার থেকে দুজন মেয়ে বাসে উঠল। সায়ান আর আরাফ একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে ফিসফিস করে বলল, চল দোষ, এই দুটোর ওপর দুজনে ক্রাশ খাই। ইয়ার কি করে নাকি? সিরিয়াসলি? আর কি করে খাই, যদি স্বাদ ভালো হয় আবার সিরিয়াসলি খাবো নে। বলেই দুজন হেসে উঠল। বাসের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। মেয়ে দুটো নিজের সিটে গিয়ে বসে পড়ল। মিশু আর মেঘালয়ের পেছনের সিটে বসেছে ওরা। দুই বোন মনে হচ্ছে, চেহারায় মিল আছে। আরফ বলল, লাইফে যদি তাহাসানের নাটক হতো তবে নির্মাতা ওদের সাথে আমাদের প্রেম হতো। তুই কি ভাবছিস ওরা তোর জন্য আজও সিঙ্গেল আছে? না, থাকলেও হয়ে যেত। আমি তাহাসান নাটকের কথা বলছি। মিশুকে বল একটা ব্যবস্থা করে দিবে। আরাফ একবার মেঘালয়ের দিকে তাকিয়ে ডাকল, এই মিশু। মিশু মাথা হেলিয়ে তাকালো আরাফের দিকে। সায়ানের মুখে দুষ্টুমি হাসি দেখেও বুঝতে পেরেছে এরা কিছু একটা দুষ্টুমি বুদ্ধি আসছে। ও জিজ্ঞেস করলো, কিরে ভাইয়া? আরাফ বলল, চাঁদে যেতে মন চাচ্ছে রে, একটা উপায় বের করে দে না। মেঘালয় ভ্রু কুচকে তাকালো আরাফের দিকে। আরাফ এত সহজ হয়ে গেছে কবে থেকে? অবশ্য মিশুর সাথে রেগুলার ও চ্যাটিং হয়, প্রায়ই কথা হয় হোয়াটসঅ্যাপে। এটা কি মিশুর গুণেই সম্ভব হলো? ও অবাক হয়ে এতদিনের চিরপরিচিত বন্ধুটির দিকে চেয়ে আছে। আরফ বলল, বহুদিন জ্যোৎস্না দেখা হয় না রে।
বেদের মেয়ে জ্যোৎস্না? না, চাঁদের মেয়ে জ্যোৎস্না। মিশু হেসে উঠল ওর জবাব শুনে। আরাফ মিশুদের পেছনের সিটে বাঁকা চোখে তাকালো, খেয়াল করলো মেয়ে দুটো ওর দিকেই চেয়ে আছে। আরাফ একটু মুখ টিপে হেসে বলল, আমাদের একটা জ্যোৎস্না জোগাড় করে দে না ভাই। জ্যোৎস্নাই লাগবে, সকিনা হলে হবে না? আরাফ জবাব দিল, আমার বাসা হলেও হবে বোন, ইমার্জেন্সি ভিত্তিতে লাগবে, পারলে নেটে সার্চ দে। কথাটা বলেই আরাফ আবারও তাকালো মেয়ে দুটোর দিকে। ওরা এখনও চেয়ে আছে। আরাফ সোজা হয়ে বসলো। একটু হলেও কাজ হয়েছে, যদিও মেয়ে দুটোর সাথে নিজ থেকে কথা বলা বা লাইন মারার বয়স তার নেই। আরাফ সায়ানের দিকে তাকিয়ে হাসল। ফোনে ভাইব্রেট হচ্ছে দেখে চেক করে দেখলো মিশু মেসেজ দিয়েছে। আমি খুঁজে দিচ্ছি, আমার আইডিতে একটা স্ট্যাটাস মারলেই তোর জন্য এক কাদামে বেরিয়ে আসবে। আরাফ রিপ্লাই দিল, একটু তাড়াতাড়ি দে না বোন। বাসের লাইট আবারও নিভিয়ে দেওয়া হলো। দুই বন্ধু গল্পে মেতে উঠেছে। সায়ানের মনটা এখন ভালো, আগের মতো একা লাগছে না। মিশু টুকটাক মেসেজ দিচ্ছে আরাফকে। মেঘালয় মিশুকে বুকে টেনে নিয়ে বলল, তোমাকে একটা গিফট দিতে হবে মনে হচ্ছে। মিশু দু হাতে মেঘালয়ের গলা জাপটে ধরে বলল, কি জন্য? এই যে আমার বন্ধুটাকে স্বাভাবিক করে ফেলেছো একদম। তোমার বন্ধুরা আমাকেও যে অনেক কিছু শিখিয়েছে, যেমন কিভাবে কনসিভ করতে হয়। হোয়াট? মেঘালয় চেঁচিয়ে উঠল। মিশু খিলখিল করে হেসে উঠল। ওর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, আর রাগ করো না, সায়ন ভাইয়া আমাদের বিয়ের দিনই আমাকে বলেছিল কথাটা, ভালোর জন্যই বলেছে, তুমি রেখে যেও না আবার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মিশু হেসে উঠল। মেঘালয় ওর পেটে হাত দিয়ে মৃদু চাপ দিয়ে বলল, তুমি পুরোটাই শুধু আমার, কখনো বিন্দুমাত্র ভাগ যেন কেউ না পায়। আজব, আমি আবার কার হতে যাব? আচ্ছা মেঘ, তুমি কখনো কারোর প্রেমে পড়নি? মেঘালয় একটু কাশলো। এই প্রশ্ন কখনো করেনি মিশু। আগে তো নিতান্তই বাচ্চা স্বভাবের ছিল, এত কিছু বুঝতো না। আজকাল অনেক কিছুই বুঝতে শিখেছে, তাই সাংঘাতিক সব প্রশ্নও করতে শিখে গেছে। মিশু বলল, বলো না মেঘমণি, তোমার প্রেমের গল্প বলো। শুনতেই হবে, আজকের দিনে না শুনলে হয় না। ছ্যাঁকা খেয়েছিলে? মেঘালয় বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওর মুখটা খুবই করুণ দেখাচ্ছে। মিশু অন্ধকারেও আবছায়া করুণ মুখটা দেখে শিউরে উঠল। মেঘালয়ের অতীত নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ওর, তবুও কেন যে প্রশ্নটা করতে গেল। যখনই কিছু বলতে যাবে এমন সময় মেঘালয় বলল, আমার একটা গার্লফ্রেন্ড ছিল। কি হয়েছে তার? চলে গেছে? যেতে বাধ্য হয়েছে। তুমি তাকে বাধ্য করেছো নাকি ছেড়ে দিয়েছো? মেঘালয় মিশুর মাথাটা নিজের বুকে চেপে ধরল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার সাথে ওর পরিচয় মাত্র কয়েকদিনের। আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, পরিচয় থেকেই বন্ধুত্ব। তারপর রিলেশনও ছিল। ও ছিল খুব বেশি স্মার্ট, যদিও অত বেশি স্মার্ট মেয়েদের আমার পছন্দ নয়। তবু যেহেতু ভালো ফ্রেন্ডশিপ ছিল, ও আমাকে প্রপোজ করে আমি না করতে পারিনি। অবশ্য অনেক মেয়েই প্রপোজ করতো আমায়, কিন্তু ওর গুরুত্বটা একটু বেশিই ছিল। ওর জন্য অনেক ছেলে লাইন ধরে থাকতো, কিন্তু ও আমাকে ছাড়া কাউকে পাত্তা দিত না। এজন্যই আমার ওকে বেশি ভালো লাগতো। এরপরে প্রেম শুরু হয়। মিশু কৌতূহলী হয়ে উঠল ক্রমশই। দারুণ একটা প্রেম ছিল তো মেঘালয়ের। ও অন্ধকারে মেঘালয়ের মুখটা দেখার চেষ্টা করে বলল, তারপর? মেঘালয় বলল, ও খুব ওয়েস্টার্ন ড্রেস পরতো, আর অনেক সময় বাইরে বের হলেই দেখতাম ক্লিভেজ বের করে রেখেছে। আমি খেয়াল করলে ঢেকে ফেলতো। আমার একদিন প্রচণ্ড রাগ হলো ওর ওপরে। রেখে বললাম, এটা কেমন স্মার্টনেস তোমার? এই নোংরামি আমি একদমই সহ্য করব না। ও আমার কাছে মাপ চাইল, বলল আর কখনো এরকম করে বাইরে বের হবে না। আমিও মাফ করে দিলাম। এরপর আবারও একদিন দেখলাম ওরকম করে বেরিয়েছে। আবার রাগ চড়ে গেল একদম। দিন দিন নোংরামি সীমা অতিক্রম করে ফেলছে। ওকে বলতেও বললো, তোমার জন্যই ওটা বের করে রাখি। মিশু চুপ করে আছে, কোনো কথা বলছে না। একটু পর মেঘালয় আবারও বলল, এই একটা জিনিস নিয়েই প্রচণ্ড রকম ঝগড়া হতো ওর সাথে। ওর কাছে স্মার্টনেস মানে ছিল শরীর প্রদর্শন করা। আমার নিজের ভুলের জন্য আফসোস হচ্ছিল, এরকম একটা মেয়ের সাথে রিলেশন জড়ালাম কিভাবে। সেটার জন্য নিজের ওপর নিজেরই রাগ হতো। ওর বেয়াদবি আমার অসহ্য লাগতে শুরু করছিল। আমি আস্তে আস্তে কথা কমিয়ে দিতে লাগলাম। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, তারপর? মেঘালয় বলল, আমি যত সরে আসি ও তত কাছে এগিয়ে আসে। দিন রাত ফোন দিতে থাকে, বারবার মাপ চায় আমার কাছে। আমি মাফ করে দিলাম। আবারও বললাম তৃতীয়বার আর মাফ করবো না। ভালো জামা কাপড় কিনে দিলাম, বলে দিলাম এখন থেকে এইসব পরে বের হবা।
অত বেশি আপডেট হওয়ার দরকার নেই। ও সেটা করলো কয়েকদিন। কামিজ পরে ভার্সিটিতে আসতো, চুলগুলো বাঁধতো সুন্দর করে। এবার আমার সাথে আবার কথা ঠিক মতো হতে শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ একটা রেস্টুরেন্টের দোতলায় আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়ে ওকে একটা ছেলের সাথে দেখতে পাই। আমি তখন ওকে কিছু বলিনি। বাসায় ফিরেও নিজেই আমাকে ফোন দিয়ে বললো ছেলেটার কাজিন ছিল। আমি সেটাই মেনে নিলাম। এটা নিয়ে আমার অভিযোগও নেই। আমার অভিযোগ ছিল ড্রেস আপ নিয়ে। সেদিন ওকে আবারও জিন্স ও শার্টে দেখেছি। আচ্ছা বেশ, শার্ট পরেছো ভালো কথা, কিন্তু আবারও ক্লিভেজ বের করে রেখেছ। আমার রাগের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমি রাগের চোটে ওকে কী বলেছি নিজেও জানি না। সে নিজে থেকেই সরে গেছে আমার লাইফ থেকে। আমাকে মুখ দেখানোর মতো মুখ হয়তো ওর ছিল না। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মিশু বলল, সবই তো বুঝলাম, কিন্তু এই ক্লিভেজটা কি সেটাই তো বুঝলাম না। মেঘালয়ের হাসি পেল প্রশ্নটা শুনে। ও মিশুকে সোজা করে বসিয়ে স্পর্শ করে দেখিয়ে দিল ক্লিভেজ কাকে বলে। মিশু লজ্জায় মেঘালয়ের বুকে মুখ গুজে দিয়ে বলল, অত বাজে মেয়েও আছে আমাদের দেশে। তুমি দেখছি কিছুই জানো না। আজকালকার মেয়েরা কতটা নোংরামি করে ভাবতেও পারবা না। এদের কাছে স্মার্টনেস মানেই হচ্ছে শরীর প্রদর্শন করে বেড়ানো। আজকালকার ছেলেরা তো ওইসবই পছন্দ করে, তুমি আবার করো না কেন? মেঘালয় বলল, আমার ফ্যামিলি আমাকে সেই শিক্ষা দেয়নি। কাউকে ঠকানোর মানসিকতা নেই বলে পরপর দুবার আমি ওকে মাফ করে দিয়েছিলাম। ভেবেছিলাম সে ভালো হয়ে যাবে। অবশ্য আগে যদি বুঝতাম ওরকম, তবে রিলেশনশিপেই হতো না। প্রেম হওয়ার আগেই সে দিব্যি ভালো মানুষ ছিল। বুঝেছি এবার, ভালোই হয়েছে, নয়তো আমি তোমাকে পেতাম না। মেঘালয় বলল, আমি ওই পুতুলটাকে পেতাম না। অবশ্য ব্রেকআপের পরে নিয়ত করেছিলাম জীবনে কখনো এত অতি আধুনিক মেয়েকে বিয়ে করব না। এদের ফ্যাশনে এই সময় চলে যায়, ভালোবাসার কেয়ানেসের সময় কই ওদের। মিশু বলল, ওই জন্যই তো বলি মেঘালয়ের পেছনে এত মেয়ে ঘোরে, অথচ সে কেন আমাকে এত ভালোবাসে। মেঘালয় বলল, তুমি আমার লক্ষ্যে একটা বউ, তাই পিচ্ছি মেয়েটাকে নিজের হাতে কলমে সবকিছু শিখিয়ে দিলাম, মানুষ করলাম। এতে কি কম আনন্দ? মিশুর বড্ড সুখ সুখ লাগছে। ও মেঘালয়ের বুকে মুখ গুজে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলো। ছেলেটা এত ভালো কেন? আজীবন যেন এভাবেই থাকে, নয়তো মরেই যাবে ও। খাগড়াছড়িতে ওরা বাস থেকে নামলো সকালবেলা। সায়ান আর আরাফ ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে মেয়ে দুটোকে আর দেখতে পেল না। আগেই কোথাও নেমে পড়েছে হয়তো। ফাজলামি করে মিশুকে বলল, ক্রাইশ দুটো মরে গেল। মিশু বলল, ভেবো না তোমরা, আমি চিরুনি নিয়ে অভিযানে নেমেছি। দুজনের জন্য দুটো পুতুল জোগাড় করব। সায়ান বলল, আমার পুতুল দরকার নেই, মেয়ে দরকার। আমি কি বাচ্চা যে পুতুল খেলবো? একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে নিল সবাই। চাঁদের গাড়ি এসে হাজির। মেঘালয় মিশুর হাত ধরে নিয়ে ওকে গাড়িতে উঠতে বলল। মিশু মাথা বাড়িয়ে নিয়ে গাড়ির ভেতরটা দেখে নিল। তারপর আনন্দে লাফাতে লাফাতে গাড়িতে উঠে বসল। সায়ান আর আরাফ ছাদে উঠছে দেখে মিশু মুখটা ছোট্ট করে একটুখানি করে বলল, আমি উঠতাম ছাদে। মেঘালয় একবার সবার মুখের দিকে তাকালো। বাকিরা ভেতরে বসে গেছে। মিশুর ছাদে ওঠার কথা শুনে ওরও ছাদে উঠতে ইচ্ছে করছে। পাহাড়ি রাস্তায় ছাদে যাওয়ার মজাই অন্যরকম। ডিফেন্সে কোনো ঝামেলা না করলেই হয়। ও মিশুকে ধরে ছাদে তুলে দিল। মিশু ওঠার পর আরাফ ও সায়ান ভেতরে গিয়ে বসল। ছাদে শুধুমাত্র ওরা দুজন। গাড়ি ছেড়ে দেওয়ার পর মিশুকে শক্ত করে ধরে রইল মেঘালয়। মেয়েটা ভয় পেতে পারে। মিশুও শক্ত করে ধরে আছে মেঘালয়কে। গাড়ি ছেড়ে দিল সাজেকের উদ্দেশ্যে। মিশুর চেঁচামেচিতে সায়ান আর আরাফও গাড়ির ছাদে উঠে বসল। এখান থেকে দীঘিনালা অবধি ছাদে করে যাওয়া যাবে। তারপর খুব সম্ভবত আর্মিরা আর ছাদে যেতে দেবে না। এইটুকু সুযোগ মিস করবে কেন ওরা? মিশু বসেছে সামনেই। মেঘালয় ওর পাশে বসে শক্ত করে হাত চেপে ধরেছে। গাড়ি ছুটছে দ্রুত গতিতে। চারদিকের মনোরম সৌন্দর্য মুহূর্তে গ্রাস করে ফেলতে চাইছে ওদেরকে। আরাফ আর সায়ান একে অপরের দিকে তাকাচ্ছে আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। বাতাসে মিশুর নীল শাড়ির আঁচল উঠতে শুরু করেছে। মেঘালয় ও শাড়ির আঁচল গায়ে জড়িয়ে নিয়ে আবার হাতের মুঠোয় করে মিশুর হাতে দিয়ে দিল। মিশুর যে কী পরিমাণ আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও বারবার মেঘালয়কে চাপটে ধরছে খুশিতে। বেশ কিছু দূর আসার পর ও আবেগে আপ্লুত হয়ে পড়ল। চারিদিক এত বেশি সুন্দর, শুধু ঘন সবুজ আর সবুজ। অরণ্যর মাঝখান দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে মনে হচ্ছে। মাথার উপর নীল আকাশ। গাড়ির ছাদে বাতাস এসে উড়ে নিয়ে যেতে চাচ্ছে। মিশু বাকরুদ্ধ হয়ে চেয়ে দেখছে শুধু। দীঘিনালা পৌঁছে গেল তাড়াতাড়ি। মিশুকে হাত ধরে ছাদ থেকে নামানোর সময় ও উৎসুক চোখে আশেপাশে তাকালো।
মেঘালয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এইটা সাজিক? মেঘালয় হেসে বলল, না রে পাগলি, আরো ঘন্টা 3 লাগতে পারে সাদিক যেতে। সত্যি আবারও ছাদে উঠতে হবে? ইস, খুব মজা হবে। ছাদে আর নাও উঠে হতে পারে, দেখা যাক কথা বলে অনুমতি নিতে পারি কিনা। কার সাথে কথা বলবা? কে অনুমতি দেবে? চুল উড়ে এসে মিশুর মুখের উপর পড়েছে। মেঘালয় হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, এখান থেকে আর্মি স্কোয়াডে যেতে হবে আমাদের পাগলিটা, এখানে কিছু কাজ সেরে তারপর যেতে হবে। মেঘালয় সায়ানের দিকে তাকিয়ে বলল, হাতে আরো 1.5 ঘন্টার মতো সময় আছে, আমরা বরং হাজারছড়া ঝর্ণা থেকে ঘুরে আসি, কি বলিস? সায়ান উত্তর দেওয়ার আগেই মিশু লাফিয়ে উঠল। তোমরা না গেলেও আমি যাব, আমাকে নিয়ে চলো না মেঘ প্লিজ, আমরা ঝর্ণায় স্নান করতে পারবো। মিশুকে লাফাতে দেখে মেঘালয় আর এক মুহূর্ত দেরি করল না। আর্মিদের কাছ থেকে সমস্ত ফর্মালিটি শেষ করে দ্রুত এসে বেরিয়ে গেল হাজারছড়া ঝর্ণার দিকে। যেতে যেতে নানান বিষয় নিয়ে কথা হচ্ছিল সবার মাঝে। সায়ান বলল, নাজ ভাবি, আমার গার্লফ্রেন্ড কই? মিশু হেসে জবাব দিল, সে তো পারবেই, সার্কুলার দিচ্ছি, দেখি কতজন অ্যাপ্লাই করে, তারপর ইন্টারভিউ। সায়ান হাসল। মিশু গটগট করে এগিয়ে যাচ্ছে, মেঘালয় ওর হাত ধরে রেখেছে। দুজনে এগোচ্ছে আর মেঘালয় বিভিন্ন বিষয় শিখিয়ে দিচ্ছে মিশুকে। গাইড হিসেবে মেঘালয়কে 100-তে 98 দেয়া যায়। খুবই যত্নের সাথে নিয়ে যাচ্ছে মিশুকে আর সবকিছু দেখিয়ে দিচ্ছে নিজ দায়িত্বে। ঝর্ণার কাছে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। মিশু শাড়ি এক হাতে উপরে তুলে ছপ ছপ করে এগিয়ে যেতে লাগলো ঝর্ণার দিকে। শাড়ি পরেও মেয়েটা কিভাবে ট্রেকিং করছে ভাবাই যায় না। অদ্ভুত একটা মেয়ে বাবা। সবাই ওর স্ট্যামিনা দেখে অবাক হয়ে যায়। যেখানে ট্রেকিং শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে ও আনন্দে উল্লাস করছে। মিশু ঝর্ণায় গিয়ে দ্রুত পানি ছিটিয়ে খেলা করতে লাগলো। পানিতে বসে পা দুটো মেলে দিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলো। বাহার থেকে শো শো শব্দ হচ্ছে। ঠিক শো শো শব্দ বলা যায় না, কেমন যেন ঝিরঝির একটা শব্দ। ঝর্ণার অন্যরকম একটা শব্দ আছে। মিশু চোখ বন্ধ করে ঝর্ণার জলে ভিজতে লাগলো। বুক ভরে শ্বাস নিচ্ছে আর পানিতে নেমে বসে আছে। বরফ শীতল জলে পা কেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এত ঠান্ডা কেন এই জল? অবশ্য বেশ আরামও লাগছে। ঝর্ণার মাঝে কেমন যেন একটা ভালোবাসা মিশে থাকে। মেঘালয়ের স্পর্শে চোখ খুলল মিশু। তাকিয়ে দেখলো আশেপাশে আর কেউ নেই, শুধু মেঘালয়। বাকিরা সবাই অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছে। মিশু অবাক হয়ে বলল, হোয়াটসঅ্যাপ? মেঘালয়কে টেনে তুলে এনে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। একসাথে খুব জোরে পানির ঢল মাথার উপর পড়ছে, যেন মাথার তালু ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু বেশ ভালো লাগছে। মেঘালয় মিশুকে জড়িয়ে ধরে দু হাতে ওর মুখটা ধরল। তারপর ঝর্ণার মাঝেই চোখ মেলে ওকে চেষ্টা করলো দেখার। মিশুর গালে লেগে থাকা পানির বিন্দুগুলো দেখে আজকে ওর হিংসে হচ্ছে। ইস, মেঘালয় যদি জল হতো ঠিক এইভাবেই ছুঁয়ে থাকতো ওর গাল, ঠোঁট, প্রতিটা চুল। মেঘালয় আস্তে আস্তে মিশুর মুখটা এগিয়ে এনে ঠোঁটে ঠোঁট রাখল। মিশু হারিয়ে যেতে লাগলো সুখের অন্য এক রাজ্যে। মেঘালয় হ্যাচকা টানে ওকে বুকে টেনে নিল। ঝর্ণার নিচে ভিজতে ভিজতে একে অপরকে জড়িয়ে ধরে রইল। অনেকক্ষণ সময় নিয়ে ঝর্ণায় ভিজল ওরা। গোসল শেষ করে পানিতে বসে অনেকক্ষণ পানি ছিটিয়ে খেলা করল মিশু। তারপর আবার ঝর্ণা থেকে ফিরে আসার জন্য বের হলো। প্রতিদিন সকাল 11টায় আর্মির স্কোয়াডে যেতে হয় সাজেকে। সকালে কোনোভাবে বহর মিস করলে সারাদিন অপেক্ষা করে তারপর আবার বিকেল 3:30টায় যেতে হয়। বিকেলে মিস করে ফেললে পরের দিন সকাল অবধি অপেক্ষা করতে হয় সাজেক যাওয়ার জন্য। একবার মিস হয়ে গেলে আসাটাই তো বৃথা। এই জন্যই কোনোভাবে স্কট মিস করা যাবে না। সবাই দ্রুত চলে আসলো। 10:30টার পরপরই আবারও চাঁদের গাড়ি ছেড়ে দিল দীঘিনালা হতে। মেঘালয় আর্মির সাথে কথা বলে মিশুকে নিয়ে ছাদে ওঠার অনুমতি নিয়েছে। একদম ভেজা শরীর, তার উপর ভেজা শাড়ি। এই অবস্থায় ভেতরে বসে গেলে মিশুর জ্বর এসে যাবে। এমনিতেই মেয়েটা ঠান্ডা সহ্য করতে পারে না। আজকে অনেকক্ষণ ঝর্ণায় ভিজেছে। ছাদে গেলে রোদ ও বাতাসে শুকিয়ে যাবে শাড়ি। দুজনে ছাদে বসে একে অপরকে জড়াজড়ি হয়ে রইল। গাড়ি খুব দ্রুত ছুটতে লাগলো। মিশু ক্রমশই উৎফুল্ল হয়ে উঠেছে। আঁকা বাঁকা সরপিল রাস্তা, ঠিক যেন সাপের মতো এঁকে বেঁকে চলেছে। কখনো উঁচু, কখনো নিচু, কখনো ঘন সবুজ অরণ্য, আবার কখনো স্বচ্ছ নীল আকাশ চোখে পড়ে। খুব কাছ থেকে মেঘের ভেলা ভেসে যেতেও দেখা যায়। গাড়ি এগিয়ে চলেছে এঁকে বেঁকে, একদম রোলার কোস্টারের মতো।
মিশু আনন্দে কথাই বলতে পারছে না, বারবার কিছু একটা বলতে চাইছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে। যতই এগিয়ে যাচ্ছে পাহাড়ি এলাকার মনোরম সৌন্দর্য ভেতরটাকে কেমন এলোমেলো করে দিচ্ছে। দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যেতে চাচ্ছে। এত সুন্দর কেন সব কিছু, একদম ছবির মতো সুন্দর। ইচ্ছে করছে মেঘগুলো হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।